সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারণা। রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির। রাতে চট্টগ্রামে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বললেন রিজভী আহমেদ। অবাস্তব আশ্বাসে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান নাহিদের। মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসেন, এবং কারণ এবারের ভোটটা একেবারেই নতুন এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের ভোট। ঢাকার অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। বিশৃঙ্খলা এড়াতে সিসিটিভির পাশাপাশি থাকবে পুলিশের বডি অন ক্যামেরা। শঙ্কা তৈরি করছে লুট হওয়া অস্ত্র ও গুজব। লুট হওয়া অস্ত্র, অবৈধ অস্ত্র, মব প্রক্রিয়া কিংবা নির্বাচনী মাঠ অথবা নির্বাচনী পরিবেশ বা নির্বাচনী আসন আরও স্পষ্ট করে বললে যে ভোট কেন্দ্র দখলে রাখার যে মানসিকতা এখানে আমরা অতীতে লক্ষ্য করেছি, সেটার তারও কিন্তু পুনরাবৃত্তি সৃষ্টি হতে পারে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে আবারও এক টেবিলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। ভূমির মালিকানা নিয়ে সমাধান প্রধান এজেন্ডা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় শুরু হয় এই প্রচারণা। এরপর 12তে প্রচারণা করেন ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, এই আসনের অনেক এলাকায় মাদক ও চাঁদাবাজির সমস্যা রয়েছে, তবে সংসদ সদস্য নির্বাচিত হলে কোনো চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেবেন না বলে ঘোষণা দেন তিনি। সকালে নিজ বাসার সামনে থেকে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন আমিনুল হক। এলাকার মানুষের সাথে মতবিনিময় শেষে বলেন, যেই হোক না কেন কোনো অন্যায়কারীকে, কোনো চাঁদাবাজকে, কোনো মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেওয়া হবে না। একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার কথাও জানান তিনি। বলেন, ইনসাফের রাষ্ট্র কায়েম করতে দরকার সবার সহযোগিতা। এরপর মিরপুর 6 অফিসার্স কোয়ার্টার এলাকায় গণসংযোগ করেন এই বিএনপি নেতা। এছাড়া রূপনগর ট ব্লক থেকে শুরু করে রূপনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ই ব্লক এলাকায় গিয়ে গণসংযোগ শেষ হবে তার। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। আপনারা যতই রাতের অন্ধকারে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে, এনআইডি কার্ড নাম্বার নিয়ে জালিয়াতি করার চেষ্টা করেন না কেন, আপনাদের এই তথ্য উপাত্ত, এই যে ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের কাছে কিন্তু প্রকাশ পেয়ে গেছে। আপনারা জান্নাতের টিকিট বিক্রির নামে যেভাবে ধর্মকে ব্যবহার করে ধর্মকে অপমাননা করেছেন, আপনাদের এই জবাব বাংলাদেশের মানুষ 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে ইনশাআল্লাহ জবাব দেবে। রাজধানীর ওয়ারি জয়কালী মন্দির এলাকায় নির্বাচনী প্রচারণা করছেন বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, বিএনপি প্রার্থীর প্রচারণা কেমন দেখছেন, আর সেখানকার সার্বিক অবস্থা নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন জানতে চাই আপনার মাধ্যমে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আজকের এই নির্বাচনী যেই সমাবেশ, অর্থাৎ নির্বাচনী প্রচার ও প্রচারণার যে সমাবেশ, সেটি এখনো শুরু হয়নি আনুষ্ঠানিকভাবে। যদিও এই স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তারা এখানে এসে সকাল থেকে অপেক্ষা করছেন যে কখন ইশরাক হোসেন এখানে আসবেন, তার যেই বক্তৃতা রয়েছে বা নির্বাচনী প্রচারণা রয়েছে সেটি কখন শুরু হবে সে অপেক্ষায় রয়েছেন এখানকার যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা। আমরা এখানে সকাল থেকে দেখছি 10টার পরপরই দেখছি যে এই ঢাকা 6 আসনের যারা নেতাকর্মী রয়েছেন, বিশেষ করে সূত্রাপুর, গ্যান্ডারিয়া, ওয়ারি, কোতোয়ালি আশেপাশের যে এলাকার নেতৃবৃন্দ রয়েছেন বিএনপির, তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা স্লোগানে মিছিল নিয়ে খণ্ড খণ্ডভাবে এখানে এসে উপস্থিত হচ্ছেন। যদিও ইশরাক হোসেন এখন পর্যন্ত এখানে আসেননি, তিনি 11টার পরপরই এখানে আসার কথা। এসে তিনি তার যে জনসভা সেটি আসলে তিনি শুরু করবেন। বিশেষ করে তিনি যার লিফলেট বিতরণ, তিনি যে তার যে ভোটারদের যে উদ্বুদ্ধ করা বা তিনি তার পক্ষে ভোট চাওয়ার যে কার্যক্রম সেটি আসলে শুরু করবেন। তবে এখানের যারা স্থানীয় যারা রয়েছেন, বিশেষ করে ওয়ার্ডের নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা এই যে জনগণকে, বিশেষ করে যারা ভোটার রয়েছেন তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে ভোটের যে কার্যক্রম, ভোটের যে প্রসার সেটি আসলে এখানে প্রচার তাদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ তারা বিএনপির যে এই ধানের শীষের যে প্রতীক রয়েছে সেই প্রতীককে জয়যুক্ত করার জন্য বিভিন্ন যেই নীতি
নির্ধারণী পর্যায় থেকে তাদের এই যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো এখানে তারা তুলে ধরছে। বিশেষ করে নেতাকর্মীরা তারা বলছেন যে বিএনপিকে জয়যুক্ত করা হলে স্থানীয় যে সমস্যাগুলো রয়েছে সেটি আসলে না পূরণ করা হবে বলেও তারা এখানে বলছেন। তবে যেহেতু ইশরাক হোসেন এখানে আসবেন আর কিছুক্ষণের পরে আমরা জানতে পেরেছি, তখন আসলে বলা যাবে যে তিনি আসলে কোন কোন এই যে তার যেই সমর্থিত প্রার্থী রয়েছে বা তার যারা এখানে স্থানীয় বিএনপি সহ বিভিন্ন তৃণমূলের নেতাকর্মী রয়েছে তাদেরকে কি কি ধরনের তিনি তার যে সভা রয়েছে সেখানে তিনি বক্তৃতা দিবেন এবং তিনি কোন কোন জিনিসগুলো বলেন সে বিষয়টি আমাদের অপেক্ষা করতে হবে। কারণ যেহেতু আর অল্প কিছুদিন সময় বাকি রয়েছে, 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা যে বিভিন্ন প্রস্তাবনা দিচ্ছেন, বিশেষ করে ভোটকে আদায় করার জন্য, বিশেষ তারা এই ধানের শীষকে জয়যুক্ত করার জন্য, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। তবে খণ্ডে খণ্ডে মিছিল নিয়ে যেহেতু নেতাকর্মীরা আসছেন, এই যে জনসমাবেশের স্থানটি সেটি আসলে বলা যায় যে কানা কানা। রাজধানীর ওয়ারি জয়কালী মন্দির এলাকায় কিছুক্ষণের মধ্যে নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী রাব্বি হোসেন। দীর্ঘ 16 বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে আসে সে প্রত্যাশার কথা জানিয়েছেন 10 দলীয় জোট মনোনীত ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। সকালে রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরুর আগে এই কথা বলেন তিনি। বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে একটি দল, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে। এখন এমন আশ্বাস দেয়া হচ্ছে যার বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই আশ্বাসে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, বিভিন্ন এলাকায় ভোটারদের ভীতি সৃষ্টি করা হচ্ছে, কোনোভাবেই ভোটারদের ভয় না পাওয়ার আহ্বান জানান তিনি। 12 ফেব্রুয়ারি নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য কর্মীদের কেন্দ্রে গিয়ে পাহারা দেওয়ার নির্দেশ দেন তিনি। 16 বছর পরে যেহেতু একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসেন, এবং কারণ এবারের ভোটটা একেবারেই নতুন এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের ভোট, যেহেতু গণভোটও একসাথে হচ্ছে, মানুষ যাতে এই ভোট কোনোভাবেই এই ভোটকে ভোট প্রদানে ভয় না পায়। তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, এটাকে হাইপার প্রোপাগান্ডার অংশ বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে এই কথা বলেন রিজভী আহমেদ। বলেন, 111 এবং আওয়ামী লীগ সরকার আমলে শারীরিকভাবে ও মানসিকভাবে নির্যাতনের কারণে আরাফাত রহমান কোকো মারা যান। এছাড়াও তিনি দাবি করেন নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণায় অংশগ্রহণ করেন তিনি। তারেক রহমানের নেতৃত্ব গুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী। এটি একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্বে যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় শুটার রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে চলছে ব্রিফিং, সরাসরি চলে যাচ্ছে সেখানে। এই মুহূর্তে দেশকে অস্থিতির করার জন্য অনেকেই তৎপর আছে। এই ব্যাপারে ডিবি খুব করতেছে। এই মাসে আমরা সর্বাধিক সংখ্যক প্রায় 13টির মতো আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছি, এই দুটো সহ, এবং অন্যান্য যে সমস্ত সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আপনারা সহযোগিতা করবেন, মামলা সুষ্ঠু তদন্ত করে আমরা যেন দোষী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনতে পারি। পাশাপাশি ঢাকা মহানগরে আইন শৃঙ্খলা রক্ষাকে অতীতে যেরকম আপনারা ঢাকা মহানগর পুলিশকে সহযোগিতা করেছেন, ভবিষ্যতে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। একজন করে প্রশ্ন করবো প্লিজ। এতে চাঁদাবাজি এবং দখল, জানেন কারণ বাজার একটা জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান, খুব আমাদের কাছে বাজারের একটা বড় জায়গা।
ওখানে সাধারণত ওদের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। চাঁদাবাজদের আসলে কোনো দল নাই, আমরা প্রাথমিকভাবে ইয়ে করে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি, আমরা এটা নিয়ে অপারেশনও করবো। তৃতীয় দিনের মতো চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকেই মহা সমারোহে চলছে প্রার্থীদের প্রচার। কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন তারা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চলছে বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক। দলীয় প্রার্থীদের পাশাপাশি সমান তালে জনসংযোগে ব্যস্ত সময় কাটছে স্বতন্ত্র প্রার্থীদেরও। নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে ভোটারদের থেকে ভোট প্রার্থনা করছেন তারা। নির্বাচনী প্রচারণার খবর জানাতে যাচ্ছি রাজবাড়ীতে, সেখানে আছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, প্রার্থীদের প্রচারণা কার্যক্রম সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মুহূর্তে রয়েছে রাজবাড়ী কালোখালী পাংশা রাজবাড়ীতে 2 আসন, সেই 2 সংসদীয় আসনের কালোখালী মৌপুরি এলাকায়। তো আমরা সকাল থেকে এখানে এসে দেখেছি যে এই অঞ্চলে কিন্তু আজকে যে এই অঞ্চলে বিএনপির ধানের শীর্ষে যে প্রার্থী রয়েছেন হারুন রশিদ, তিনি কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং যে তার যে নির্বাচনী পথসভা, সেই নির্বাচনী পথসভায় তিনি অংশগ্রহণ করে কিন্তু এই মুহূর্তে তিনি বক্তব্য রাখছেন দেখছি আমরা। এবং এখানে যারা সাধারণ জনগণ রয়েছেন, ভোটার রয়েছেন, উৎসুক জনগণ সবাই কিন্তু এখানে এসেছেন। আমি একটা জিনিস জানিয়ে রাখতে চাই, এই রাজবাড়ী 2 আসন কিন্তু পাংশা, কালোখালী এবং বালিয়াকান্দি 3টি উপজেলা নিয়ে গঠিত। এই সংসদীয় আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি জোটের এনসিপি প্রার্থী সহ 10 দলীয় প্রার্থী সহ মোট 9 জন প্রার্থী কিন্তু সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং তারা কিন্তু প্রতিদিন সকাল থেকে কাকডাকা ভোর থেকে কিন্তু মধ্যরাত পর্যন্ত কিন্তু তাদের যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখেছি যে আজকে কিন্তু এখানে যে ধানের শীর্ষে প্রার্থী রয়েছেন, তিনি এখানে প্রচারণা চালাচ্ছেন সকাল থেকে। এবং তার নির্বাচনী যে গণসংযোগ এবং প্রচারণা, সেটি কিন্তু উৎসবমুখর পরিবেশে চালিয়ে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতির মাধ্যমে তিনি কিন্তু ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন এবং ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। পাশাপাশি অন্য যারা প্রার্থী রয়েছেন, এনসিপি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, অন্যান্য যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, বিশেষ করে এই আসনে কিন্তু বিএনপির যে বিদ্রোহী প্রার্থী তিনি মনোনয়ন দাবি করেছেন, তিনি দল থেকে মনোনয়ন না পাওয়াতে কিন্তু সাবেক এমপি নাসির হক সাবেক কিন্তু এই আসনে প্রতিনিধিত্ব করছেন এবং তার প্রতীক রয়েছেন কলস। এবং বিএনপির যিনি হারুন রশিদ, যিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, তিনি কিন্তু দলীয় মনোনয়ন প্রতীক পেয়ে কিন্তু তারা প্রচারণা সরগরম হয়েছেন এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মধ্যরাত থেকে কিন্তু তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত তারা বলছেন যে আগামী ভোটের মাঠ পর্যন্ত কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাবেন। খুলনায় চলে যেতে চাই, সেখানে প্রার্থী খুলনা 4 আসনের প্রার্থী বিএনপির আজিজুল বাড়ি হেলাল সেখানে কথা বলছেন। সরাসরি চলে যাব সেখানে। আপনার এই অল্প সময়ের ভিতরে আমি আপনাকে 74 দফা নির্বাচনী ইস্তেহারটা মোটামুটি বলার চেষ্টা করেছি এবং আপনার বক্তব্য ব্যাখ্যা শুনলাম। যে কথাগুলো আপনি আমাদের যেগুলো আপনি ব্যাখ্যায় বলেছেন, কিন্তু আমার কাছে কিছু মোটা দাগে কিছু জিনিস আমাকে খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে সেনাবাহিনী থেকে গোপন আমাদের এই রূপসা, তেরখাদা এবং দিঘলিয়া ভৈরব নদী দ্বারা বিভক্ত হয়েছে। আমরা আমাদের জনগণের শহরের সাথে যোগাযোগ করবার জন্য এবং মেলবন্ধন তৈরি করবার জন্য আমরা এই রূপসা ভৈরব নদীর উপরে একটা অসমাপ্ত ব্রিজ রয়েছে, এই ব্রিজের কাজটা সমাপ্ত করতে চাই এবং আমরা ভৈরব নদীর উপরে দ্বিতীয় আরেকটি সেতু নির্মাণ করতে চাই। কারণ আমাদের এই অঞ্চলের অর্থনৈতিক অ্যাক্টিভিটিসকে বাড়ানোর জন্য, আমাদের এই অঞ্চল কৃষি প্রধান অঞ্চল, এই কৃষি পণ্যগুলোকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রেরণের জন্য আমরা এই ভৈরব নদীর উপরে দ্বিতীয় একটি সেতু নির্মাণ করতে চাই। এবং আমাদের এই অঞ্চলে আপনারা জানেন যে কোয়ালিটি ড্রিঙ্কিং ওয়াটারের প্রচণ্ড অভাব। এই অঞ্চলে লবণাক্ত পানি, এই অঞ্চলে আয়রনযুক্ত পানি। সুতরাং আমরা নদী, খাল, বিলের পানি শোধন করে এবং আমাদের থেকে 40 কিলোমিটার দূরে সমুদ্র অবস্থিত, সেই সমুদ্রের পানি ট্রিটমেন্ট করে যদি আমরা ব্যবহার করতে পারি,
তাহলে আমরা অনেক রোগ বালাই থেকে আমরা নিরাপদে থাকব। আমাদের এই অঞ্চলে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি যারা আছে তাদেরকে আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছি, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিবেন না, কারণ তাদের ঢাকা মহানগরীর 2131টি ভোট কেন্দ্রের মধ্যে 695টি অতি ঝুঁকিপূর্ণ আর ঝুঁকিপূর্ণ 1133টি। পুলিশ বলছে কেন্দ্রে বিশৃঙ্খলা হলে পুলিশ সদস্যরা বডি অন ক্যামেরার মাধ্যমে ভিডিও করবেন, আর সেই ভিডিও দেখে তাৎক্ষণিক ব্যবস্থাও নেওয়া হবে। এছাড়াও এসব কেন্দ্রে থাকছে সিসিটিভি ক্যামেরা। তারপরেও নিজের ভোটটি দিতে পারবেন কিনা এমন শঙ্কা আছে কারো কারো ভেতরেও। বিশ্লেষকরা মনে করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। বিস্তারিত রাব্বি সিদ্দিকের প্রতিবেদনে। বিগত 3টি জাতীয় নির্বাচনেই পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার পুলিশ যাতে কোনো দল বা প্রার্থীর হয়ে কাজ না করে সেজন্য নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে লটারি করে 64 জেলায় পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। একই পদ্ধতিতে সব থানার ওসি পরিবর্তন করা হয়েছে। নির্বাচনের সময় করণীয় ও বর্জনীয় সম্পর্কে পুলিশের 1.5 লাখ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নিরাপদে নির্বাচন আয়োজন ও সম্পন্ন করার মাধ্যমে পুলিশ সদরের তথ্য অনুযায়ী সারা দেশে 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে 17,556টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঢাকায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সর্বাধিক। অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 3 জন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 2 জন, সাধারণ কেন্দ্রে 1 জন পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। পুলিশ বলছে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা হলে বডি অন ক্যামেরা ও সিসি ক্যামেরার সহায়তা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তারপরও জনমনে কিছুটা শঙ্কা আছে। আমরা হচ্ছে সাধারণ জনগণ, আমরা ভোট দেওয়ার মতো পরিবেশ দেখে আমরা ভোট দিতে যাব। আমি তো আশাবাদী লোক, আশা করতেছি তো অবশ্যই সুষ্ঠু পরিবেশ থাকবে। এমনি সুস্থ সবই ঠিক আছে, আগামীতে কি হয় বলতে পারি না। আবার ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন অনেকে। ওই সময় এরকম পরিবেশ ছিল না ভোট দেওয়ার মতো, এখন সুষ্ঠু পরিবেশ মনে হইতাছে। এবার পরিবেশ ভালো আছে, আমরা নির্ভয়ে যাব, ভোট দিব। আমি এখনো দেখতেছি ইনশাল্লাহ ভালো আছে, বাকিটা আল্লাহ জানে। শতভাগ আশাবাদী। এখন পর্যন্ত যেভাবে দেখছি আমরা চারিদিকের সমস্ত পরিবেশ ভালো। নির্বাচনে লুট হওয়া ও অবৈধ অস্ত্রের ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। গুজবের কারণেও সংকট তৈরি হতে পারে। যে চ্যালেঞ্জগুলো ছিল সেই চ্যালেঞ্জগুলো কিন্তু যে কোনো সময় সক্রিয় হতে পারে। বিশেষ করে লুট হওয়া অস্ত্র, অবৈধ অস্ত্র, মব প্রক্রিয়া কিংবা নির্বাচনী মাঠ অথবা নির্বাচনী পরিবেশ বা নির্বাচনী আসন। আরও স্পষ্ট করে বললে যে ভোট কেন্দ্র দখলে রাখার যে মানসিকতা এখানে আমরা অতীতে লক্ষ্য করেছি, তারও কিন্তু পুনরাবৃত্তি সৃষ্টি হতে পারে। পুলিশ সদর দপ্তর জানায় সুষ্ঠু ভোট আয়োজনে দেশব্যাপী জোরদার করা হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান। একই সঙ্গে চালু রয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। ডিএমপির মুখপাত্র জানান রাজধানীর ভোট কেন্দ্রের নিরাপত্তায় বিশেষ পরিকল্পনার কথাও। মূলত ভোট কেন্দ্র এবং বিভিন্ন ভোট কেন্দ্রগুলোর যে অবস্থান সেগুলো মাথায় রেখে আমরা নিরাপত্তা পরিকল্পনাটা গ্রহণ করেছি। এই ভিত্তিতে ভোট কেন্দ্রগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের পুলিশ সদস্যরা মোতায়েন থাকবেন। তার বাইরে নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য আমাদের পৃথক পরিকল্পনা তো থাকছে। পুলিশের পাশাপাশি কেন্দ্রের সেনাবাহিনী, বিজিবি, আনসার সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। মোট ভোট কেন্দ্রের অর্ধেকেরও বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সবচেয়ে বেশি কিন্তু এই ঢাকায়। আর এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন দেখা যাক কতটা সফল হতে পারে ঢাকার নগর পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এখন ইরানে হামলার পায়তারা করছে ইসরায়েল। শুক্রবার টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইরানের ওপরে যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। বাস্তবতা হলো ইসরায়েল এখনো সুযোগ খুঁজছে ইরানে হামলার। বেশ কিছু সংকেত পেয়েছি, তবে এমন কিছু হলে পুরো অঞ্চলে আরো অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে।
ইরানের ওপরে যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে, আবারও এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন এক শীর্ষ কর্মকর্তা। একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের পথে পাঠানো হয়েছে নতুন নৌবহর। এমন পদক্ষেপের জবাবে খামেনি প্রশাসনের ওই কর্মকর্তা জানান তেহরান আশা করছে কোনো সামরিক সংঘাতের লক্ষ্য নেই যুক্তরাষ্ট্রের, তবুও যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তাদের সেনাবাহিনী। ছোট বড় যে কোনো হামলার জবাব দেয়া হবে সর্বোচ্চ কঠোরভাবে।